আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি কেউই ভালো নেই, কারণ পরীক্ষা তো খুবই নিকটে। বেশি বেশি পড়তে হবে, আর রোজা রমজানের মাসে যেহেতু অবশ্যই আল্লাহ বিল্লাহ করতে হবে। তো আজকে আমরা শিখব বাংলা দ্বিতীয় পত্রের একটা টপিক, সেটা হচ্ছে যে ধ্বনি ও বর্ণ। আসলে কি, বাংলা দ্বিতীয় পত্রের গ্রামারে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা সমস্যা হয়। তো আমি চেষ্টা করব খুবই সহজভাবে বিষয়গুলোকে উপস্থাপন করার। আচ্ছা, তো আমাদের টপিকটা কি, যে ধ্বনি ও বর্ণ। আচ্ছা, তো ধ্বনি ও বর্ণ দুইটা ভাগে বিভক্ত, কিন্তু একটা হচ্ছে ধ্বনি, একটা বর্ণ। এখানে কিন্তু দুইটা টপিক, ওকে? একটা ধ্বনি, একটা বর্ণ। আচ্ছা, পরীক্ষায় একটা বিষয় আসতে পারে যে ধ্বনি ও বর্ণ কোন বিষয়, কিসের আলোচ্য বিষয়। ওকে, ধ্বনি ও বর্ণ কিসের আলোচ্য বিষয়, এটা একটু লিখে নিও। ধ্বনি ও বর্ণ একটু হচ্ছে যে ধ্বনি তত্ত্বের, ওকে, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, এটা একটু লিখে নিও। এটা হয়তো বা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো না, পরীক্ষা আসতে পারে যে ধ্বনি ও বর্ণ ধ্বনি তত্ত্বের একটি আলোচ্য বিষয়। আচ্ছা, তো আমরা যেহেতু ধ্বনি ও বর্ণ বলতেছি, দুই ভাগে ভাগ করে নিয়েছি এটাকে। তো আমরা এখন একটু ধ্বনিটা দেখি, যে ধ্বনির সংজ্ঞাতে কি বলা হয়েছে। ধ্বনির সংজ্ঞায় বলা হয়েছে যে বাকযন্ত্রের সাহায্যে অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। আচ্ছা, আমরা সকলেই কিন্তু বিভিন্ন আওয়াজ করি, প্রত্যেকটা আওয়াজ কিন্তু ধ্বনি নয়। আমরা যদি বলি যে এই যে বিড়ালের ডাক, যেটা মেও মেও, কুকুরের ঢাক ঘেও ঘেও, এগুলো কিন্তু আওয়াজ, কিন্তু কোনো অর্থবোধক কোনো শব্দ আমরা পেতেছি না কিন্তু। ওকে, এগুলো কিন্তু ন্যূনতম জাস্ট একটা আওয়াজ, কোনো আওয়াজ কিন্তু ধ্বনি না। অবশ্যই সেটাকে অর্থবোধক হতে হবে। যদি সেটা অর্থবোধক হয় তাহলে সেটা হবে ধ্বনি। তো ধ্বনির সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছো। পরীক্ষা এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে যে বাকযন্ত্রের সাহায্যে অর্থবোধক আওয়াজকে কি বলে, হ্যাঁ, এটা কিন্তু এভাবে এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এরপরে চলো আমরা বর্ণ নিয়ে একটু দেখি। বর্ণে কি বলা হয়েছে, যে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। আচ্ছা, আমরা যে ধ্বনিকে লিখতে পারি। আচ্ছা, ধরো আমি লিখলাম যে আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি এটা লিখলাম। আচ্ছা, সরি, আমি আগে মুখে বললাম কিন্তু যে আমি ভাত খাই, এটাকে যখন আমি লিখবো তখন সেটা হয়ে যাবে বর্ণ। ওকে, আরো একটু সহজ করে বুঝাই দিই। ধরো আমরা তো স্বরবর্ণ সকলে পারি। ধরো সরিও, সরায়া, লিখলাম আমি সরিও, সরায়া। আমি যখন মুখে বললাম অ আ, হ্যাঁ, মুখে বললাম কি অ আ, এটা ধ্বনি। যখন আমি লিখলাম সরিও, সরায়া, তখন সেটা বর্ণ। আশা করি একদম সহজ করে আমি তোমাকে বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন বর্ণের সঙ্গে কি বলা হয়েছে, যে দেখো দেখো যে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে, ধ্বনির নির্দেশক চিহ্নকে বর্ণ বলে, ধ্বনির প্রতীককে বর্ণ বলে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এতগুলো দেওয়ার কারণ কি, এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে। হ্যাঁ, যে ধ্বনির লিখিত রূপকে কি বলে, ধ্বনির নির্দেশক চিহ্নকে কি বলে, ধ্বনির প্রতীককে কি বলা, হ্যাঁ বলে। তো এটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে। তো আর মূল বিষয়টা কি, যে আমি যে ধ্বনিটা আমি বলবো, সেটাকে যদি আমি লিখতে পারি তাহলে সেটা বর্ণ। আচ্ছা, তো এখন আমাদের কিছু বিষয় এখন জানতে হবে। সেগুলো হচ্ছে যে এগুলো তোমরা ঠাড়া মুখস্থ করে ফেলবে, এখন আসলে বোঝার কিছু নেই, শেষ সময়ে আসলে বোঝার কিছু নেই, এগুলো ঠাড়া মুখস্থ করে ফেলবে। এগুলো এমসিকিউর জন্য বেশ ইম্পর্টেন্ট। এখান থেকে আহ, ধরে নিতে পারো কোনো একটা বোর্ডে হয়তো বা এসে যাবে। হ্যাঁ, আমি ফিক্সড করে কিছু বলতে পারতেছি না, হয়তো বা এসে যেতে পারে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এগুলো একটু দেখো, যে ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, বাক্যের মূল উপাদান ধ্বনি, বাক্যের ক্ষুদ্রতম একক ধ্বনি, শব্দের মূল উপকরণ ধ্বনি, শব্দের মূল উপাদান ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি। এখন কথা হচ্ছে যে কিচ্ছু বোঝার দরকার নেই, তারা মুখস্থ করে ফেলো। হ্যাঁ, এগুলো এমসিকিউর জন্য বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা একটা মজার বিষয় শিখবো। হ্যাঁ, আমরা একটা মজার বিষয় শিখবো। এটা হচ্ছে যে আসবে না পরীক্ষায়, কিন্তু শিখে রাখো, শিখে রাখলে দোষের কিছু নেই। আচ্ছা, এই ধ্বনি শব্দের একটা অর্থ আছে। এই ধ্বনি শব্দের অর্থটা একটু একটু লিখে নাও, কোনো সময় হয়তো বা পড়ানোর ক্ষেত্রে কাজে লাগতে পারে। এই ধ্বনি শব্দের অর্থ, সে নিজেই একটা শব্দ, সরি, সে নিজেই কি শব্দ। মানে এই ধ্বনি শব্দের অর্থ শব্দ। আরেকটা আছে, সেটা হচ্ছে যে রস, ব্যঞ্জনা, ব্যঞ্জনা, এগুলো। সরি, এখানে রস বলতে কি শুধু রস না, মনে পড়েছে, এটা হচ্ছে কাব্যের রস। ওকে, কাব্যের রস,
যদি কোনো সময় কোনোদিন বাংলা টিচার হতে পারো, তখন এগুলো তোমার খুবই কাজে দিবে। আচ্ছা, এগুলো কোনো বই তো আশা করি পাবে না, লিখে নিতে পারো যে ধ্বনি শব্দের অর্থ সে শব্দ, ব্যঞ্জন এবং কাব্যের রস, এগুলো। আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা, তো এখন আমরা শিখবো যে ধ্বনি কয় প্রকার, বর্ণটা কয় প্রকার। ধ্বনি মূলত দুই প্রকার। একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। বর্ণ সেম, দুই প্রকার, একটা স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, তো এখন আমরা শিখবো যে স্বরধ্বনিটা কি আসলে আর ব্যঞ্জন ধ্বনিটা কি। এই স্বরধ্বনি যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে যে যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস কোথাও বাধা পায় না, তাকে স্বরধ্বনি বলে। এই সংজ্ঞাটা তোমরা তোমাদের ব্যাকরণ বইতে দেখবে, এটা দেওয়া আছে। আমি আর লিখলাম না, এটা তুমি পড়ে নিও। যে 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 ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস কোথাও বাধা পায় না, তাকে স্বরধ্বনি বলে। আর ব্যঞ্জন ধ্বনিটা কি, যে যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস কোথাও না কোথাও বাধা পায়, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। সিম্পল। ওকে, এখন কথা হচ্ছে যে এগুলা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে। আচ্ছা, এখন স্বরবর্ণটা কি, এটা তো সিম্পল কথা, যে স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে, আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলে। এটা তো সিম্পল কথা, এটা তোমরা পারবে আশা করি। এখন কথা হচ্ছে যে বাংলা ভাষায় মোট ধ্বনি কয়টি, মোট বর্ণ কয়টি। আচ্ছা, এখানে একটা কনফিউশনের একটা ব্যাপার আছে, যে মোট ধ্বনি কয়টি, এটা এভাবে পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে কি জানো, পরীক্ষায় আসে হচ্ছে যে মোট মৌলিক ধ্বনি কয়টি। কি বললাম, যে বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি মৌলিক ধ্বনি কয়টি, সেটার উত্তর হচ্ছে যে 37টি। উত্তর কি 37টি। যদি পরীক্ষায় আসে যে মোট মৌলিক ধ্বনি কয়টি, তাহলে হবে 37টি। আচ্ছা, এখন আর বর্ণ কয়টি, এটা আমরা সকলেই জানি, 50টি। সিম্পল। এর মধ্যে স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। এটা আমরা সকলেই জানি, এটা আসলে না জানার কিছু নেই। ওকে, এখন কথা হচ্ছে যে আমি কি বললাম, মোট মৌলিক ধ্বনি 37টি। এদের মধ্যে কিন্তু ভাগ আছে দুইটা আবার। হ্যাঁ, এদের মধ্যে আবার দুইটা ভাগ আছে, যে মোট মৌলিক স্বরধ্বনি কয়টি। হ্যাঁ, মানে মৌলিক স্বরধ্বনি কয়টি, মৌলিক স্বরধ্বনি কিন্তু আবার 7টি। আমি লিখলাম মৌলিক স্বরধ্বনি, এটা কিন্তু 7টি। আর মৌলিক আর মৌলিক আচ্ছা, মৌলিক ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি কিন্তু 30টি। কয়টি, 30টি। একটু লিখে নিও এটা। হ্যাঁ, এটা তোমরা কষ্ট করে একটু লিখে নাও। এখন দেখো কোনটার সংখ্যা বেশি। অবশ্যই এই মৌলিক ব্যঞ্জন ধ্বনি, এটার সংখ্যা বেশি, যে এটা 30টি আর এটা হচ্ছে 7টি। এই 30টি থেকে কোনো সময় পরীক্ষায় প্রশ্ন আসে না। পরীক্ষায় প্রশ্ন আসে হচ্ছে যে এই মৌলিক ধ্বনি 7টি থেকে। এই 7টি কারা, এখন একটু লিখে ফেলো, এই 7টি কারা। আচ্ছা, আমি লিখলাম যে মৌলিক স্বরধ্বনি কোনগুলো, যে একটু লিখে নেই। যে সরিয়, সরায়া, রস্যই, দীর্ঘ, এ, ও এবং হচ্ছে যে এ। আচ্ছা, এরা এরা কারা, এরা হচ্ছে যে মৌলিক স্বরধ্বনি। এখন তোমার পরীক্ষায় আসতে পারে যে একটু যদি ডিপলি আলোচনা করি, তাহলে পরীক্ষায় আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে যে মৌলিক স্বরবর্ণ কয়টি। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, তোমরা এটা লিখে নিও। আমি কি বললাম, মৌলিক স্বরধ্বনি, এখানে কি লিখেছি, মৌলিক স্বরধ্বনি। কিন্তু যদি পরীক্ষা আসে মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ কয়টি, তখন অ্যান্সার হবে 6টি
কি কি? এই যে এই মৌলিক স্বরধ্বনির যেটা, যেখানে এই এটা আছে, দেখতে পাচ্ছ হয়তোবা, এই এটা আছে না, এটা বাদ যাবে। এটা বাদ গেলে আমরা মৌলিক স্বরবর্ণ 6টি পেয়ে যাব। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এগুলো কিন্তু মোটামুটি একটু জটিল বিষয়। আমি বলতেছি যেগুলো তোমরা চেষ্টা করবে নোট করার। ওকে, তোমরা চেষ্টা করবে নোট করার, না হলে কিন্তু বিপদে পড়বে। ওকে, কারণ আমি তো বলতেছি, এভাবে লিখতেছি, হয়তো বা তোমরা নাও বুঝতে পারো, একটু ভিজিবিজি আছে। তো একটু কষ্ট করে আমি বলার সাথে সাথে তুমি লিখে নিবে, তাহলে এটা তোমার জন্য ভালো হবে আর কি। ওকে, আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে যে বর্ণমালা। ওকে, বর্ণমালাটা আসলে কি, যে ভাষার বর্ণ সমষ্টিকে বর্ণমালা বলে, অথবা ভাষার সবগুলো বর্ণকে একত্রে বর্ণমালা বলে। পরীক্ষা যেটা আসুক না কেন, দুইটাই সঠিক অ্যান্সার হবে। যেহেতু এমসিকিউর ক্ষেত্রে আসবে, তো দুইটাই তোমরা পড়ে নিবে। আচ্ছা, এরপর বলা হয়েছে বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। এটা ইম্পর্টেন্ট। ওকে, নোট করে নিও। এরপরে হচ্ছে যে ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে স্বরবর্ণ। আমরা জানি স্বরবর্ণ কি কি, 11টি। স্বরীয়, স্বরা, রস্বই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, উ, ও। আচ্ছা, ঠিক আছে, স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জনবর্ণ 39টি। এই স্বরবর্ণটা এবং ব্যঞ্জনবর্ণ দুইটাই পরীক্ষা আসতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা একটু এখানে পড়লাম যে বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। এই 50টি বর্ণমালাকে একত্রে দুইটার নাম বলা হয়। এটা পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসতে পারে, যে এই 50টি বর্ণমালাকে সরল বর্ণ অথবা অসংযুক্ত অসংযুক্ত বর্ণ বলা হয়। এটা লিখে নাও, এটা লিখে নাও। ওকে, বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। এই 50টি বর্ণকে সরল বর্ণ, সরল বর্ণ অথবা অসংযুক্ত বর্ণ বলা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে মৌলিক ধ্বনি কয়টি? মৌলিক ধ্বনি 37টি, আর মৌলিক স্বরধ্বনি আছে 60টি। এই 60টি কি কি, আমি এটা লিখে ফেলি যে কি কি, যে স্বরীয়, সরায়া, রস্বই, দীর্ঘ, এরপর হচ্ছে এ, এরপর ও, এরপরে এ। ওকে, এটা লিখে ফেলো। ওকে, এরপর বলা হয়েছে যে তবে, এখানে একটা কিন্তু কথা আছে, যে তবে মৌলিক স্বরবর্ণ আছে 6টি। এই মৌলিক স্বরবর্ণ 6টি। এখন এই 6টা কোনগুলো? এই যে এখানে দেখতে পাচ্ছ না তোমরা, যে সরি এই যে এই এ বাদে, এই এটা বাদ যাবে। এই এ বাদে বাকি সবই হচ্ছে মৌলিক স্বরবর্ণ। আর এ যদি নাও, তাহলে বাকি এই যে 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আচ্ছা, এরপরে হচ্ছে যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টি। আশা করি, আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আর এটাও ইম্পর্টেন্ট। আমি যেগুলো স্টার মার্ক দিয়ে দিতেছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, পরীক্ষা আসার মতো। আচ্ছা, তো আশা করি তোমরা এই বর্ণমালা টপিকটি বুঝতে পারছো। আচ্ছা, আচ্ছা, তাহলে এই বর্ণমালার পাশাপাশি কিন্তু আরো 4টা বর্ণ আছে। একটা হচ্ছে যে কার বর্ণ, একটা যুক্ত বর্ণ, সংখ্যা বর্ণ, অনুবর্ণ। এই 4টা বর্ণ কিন্তু আমরা এখন শিখব। আচ্ছা, তো এখন আমরা কার বর্ণটা শিখব। কার বর্ণে, আচ্ছা, কার বর্ণ আসলে কিসের সাথে রিলেটেড, এটা আমাদের আগে জানতে হবে। কার বর্ণ আসলে স্বরধ্বনির সাথে রিলেটেড। হ্যাঁ, এটা স্বরধ্বনির সাথে রিলেটেড, এটা একটু মাথা রাখতে হবে। কার বর্ণটা আসলে স্বরধ্বনির সাথে রিলেটেড। আচ্ছা, কার বর্ণটা আসলে কি, আমরা একটু সংজ্ঞাটা পড়ি, যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বর্ণ বলে। এটা আমরা ছোটকালে অনেকবার পড়েছি, এটা আসলে না জানার কিছু নেই। ওকে, আচ্ছা, বাংলা ব্যাকরণে মোট 10টি কার বর্ণ রয়েছে। আচ্ছা, এগুলো কি কি, এগুলো তো আমি লিখিনি। কি কি আসলে আমরা পড়েছি, যে আকার, ইকার, তারপরে হচ্ছে উকার, রিকার, একার, ওইকার, এগুলো আসলে কার বর্ণ। ওকে, এগুলো আমরা ছোটকালে অনেক পড়েছি আসলে। আচ্ছা, এখন একটা জানার বিষয়, যেটা কিনা পরীক্ষায় আসে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা নোট করে নিও। শুধুমাত্র অবর্ণের কার চিহ্ন নেই। আমরা স্বরবর্ণের মধ্যে, স্বরবর্ণ হচ্ছে 11টি, 11টির মধ্যে 10টিরই কি কার বর্ণ আমরা পাই, কিন্তু শুধুমাত্র অবর্ণের আমরা কার চিহ্ন পাই না। এই কারণে অবর্ণকে
হ্যাঁ, এই কারণে কি এই অকে লিন বর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, লিন অথবা নীলিন, লিন অথবা নীলিন বর্ণ বলা হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা বারবার পড়তে হবে তোমাদের। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কার বর্ণের কোনো স্বতন্ত্র ব্যবহার নেই। হ্যাঁ, কার বর্ণের কি কোনো স্বতন্ত্র ব্যবহার নেই। সেটা এটা মানে এটা নিজেরা ব্যবহার হয় না, এটা ব্যঞ্জন বর্ণের সাথে বসে একটা উচ্চারণ নির্ধারণ করে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যে কোনো ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হস চিহ্ন না থাকলে ধরে নেওয়া হয় সেখানে অ আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন আমরা অনুবর্ণটা একটু শিখে নেই। আসলে অনুবর্ণটা আসলে কি? আহ, অনুবর্ণটা শেখার আগে জানতে হবে অনুবর্ণ কিসের সাথে রিলেটেড। অনুবর্ণটা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণের সাথে রিলেটেড। একটু লিখে নিও, এটা ব্যঞ্জন বর্ণের সাথে রিলেটেড, ব্যঞ্জনের সাথে। ওকে, ব্যঞ্জন বর্ণ, এটা ব্যঞ্জন বর্ণের সাথে রিলেটেড, এটা লিখে নিও। আচ্ছা, অনুবর্ণটা আসলে কাকে বলে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলে। অনুবর্ণ কারা হতে পারে? ফলা, রেফ, আর হচ্ছে যে বর্ণ সংক্ষেপ হচ্ছে, এরা হচ্ছে অনুবর্ণের মধ্যে রয়েছে। ওকে, এখন আমরা শিখবো ফলা। আমরা অনেকবার শিখেছি ফলাটা আসলে কি, তাই না? আমরা ছোটকালে অনেক শিখেছি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। এরা ব্যঞ্জনের নিচে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে যে এরা ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে। হ্যাঁ, এরা কোথায় থাকে? ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে। আমি একটা কথা লিখেছি, সেটা হচ্ছে যে মনে বড় জ্বালা। এখন আসলে মনে বড় জ্বালাটা আসলে কি? এটা আসলে আমাদের ফলাগুলো মনে রাখার একটা কৌশল। আমরা একটু এটা মিনিংটা একটু বুঝে নিই। এখানে মতে হচ্ছে যে মফলা, মতে মফলা। আচ্ছা, আমি লিখলাম না, তোমরা এটা নোট করে নিও। এখানে মতে মফলা। আচ্ছা, আর এখানে নতে হচ্ছে যে নফলা। ওকে, এটা কি নফলা। এখানে বতে বফলা, আর এই রতে হচ্ছে যে রফলা। আচ্ছা, এখন তোমরা বলতে পারো স্যার মনে বড়, এই বড় বানানটা তো আসলে ভুল। হ্যাঁ, এটা আসলে ভুল, বাট আমরা জাস্ট টেকনিক একটা, হ্যাঁ, আমরা মনে রাখার একটা টেকনিক আমরা একটু শিখলাম, আর আর কিছু না। ওকে, আচ্ছা, এগুলো আমি মার্ক করে দিতেছি কোনটা কোনটা। আচ্ছা, এই জ তো হচ্ছে জফলা, এই যে এই জফলা। আর এই ল হচ্ছে যে লফলা। এখন বলতে পারো স্যার এই জ তো ভুল আসলে। হ্যাঁ, এটা ভুল, জাস্ট আমরা মনে রাখার একটা টেকনিক, আর কিছু নয়। ওকে, তাহলে এই হচ্ছে যে আমাদের 6টি ফলা। এই 6টি ফলা আমরা মনে বড় জ্বালা এই টেকনিকের মাধ্যমে শিখে ফেললাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে রেফ। রেফটা আসলে কি? এটা আমরা সকলেই জানি। হ্যাঁ, রেফটা আসলে কি? রেফ হচ্ছে যে রয়ের একটি অনুবর্ণ হচ্ছে রেফ। এই যে আমরা অনুবর্ণ কথাটা লিখলাম, এখানেও কিন্তু একটা রেফ আছে। ওকে, দেন আমরা ব্যঞ্জন বর্ণ কথাটা লিখলাম, এখানে একটা রেফ আছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের একটা টপিক হচ্ছে বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপ, এটা ইম্পর্টেন্ট। বর্ণ সংক্ষেপটা আসলে কাকে বলে? যে যুক্ত বর্ণ লেখার সময় বর্ণকে সংক্ষেপ করলে তাকে বর্ণ সংক্ষেপ বলে। আর খণ্ডের তো হচ্ছে তয়ের একটি বর্ণ সংক্ষেপ, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে। আর এই খণ্ডেরটা কিন্তু স্বতন্ত্র। ওকে, এটা স্বতন্ত্র, লিখে নাও, এটা স্বতন্ত্র বর্ণ। এই খন্ডেরটা হচ্ছে স্বতন্ত্র বর্ণ, বাংলা ভাষায় এটাকে স্বতন্ত্র বর্ণ হিসেবে ব্যবহার করা হয়। আশা করি তুমি এই অনুবর্ণ টপিকটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা দেখব যুক্ত বর্ণটা আসলে কি। এটাও আমরা ছোটকাল থেকে পড়ে আসছি। ওকে, যে যুক্ত বর্ণটা আসলে কি? একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। আর এটা এটা ইম্পর্টেন্ট যে যুক্ত বর্ণ কিন্তু দুই প্রকার, এটা কিন্তু পরীক্ষা আসার মতো। যুক্ত বর্ণ দুই প্রকার, একটা স্বচ্ছ যুক্ত বর্ণ আর একটা অস্বচ্ছ যুক্ত বর্ণ। ওকে, এখন কথা হচ্ছে যে স্বচ্ছ আর অস্বচ্ছ, এটা তো নতুন আমাদের মাঝে আর কি, এটা আসলে কি? আচ্ছা, আমি সংজ্ঞায় লিখেছি যে যে সকল যুক্ত বর্ণগুলোকে যুক্ত অবস্থায় চেনা যায়,
চেনা যায়। ওকে, যে 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 সেখানে কোন কোন বর্ণ রয়েছে। এখন একটা যুক্ত বর্ণ তুমি দেখতে পাচ্ছ যে সেখানে কি কি যুক্ত বর্ণ যুক্ত আছে। ধরো আমি লিখলাম যে ক এর সাথে যখন আমি টটা লিখবো তখন কিন্তু এটা বোঝা যাবে যে না এখানে কি কি আছে, এখানে ক এবং ট উপস্থিত আছে। হ্যাঁ, এটা যদি আমি ভাঙি তাহলে আমি মানে নিশ্চিন্তে বুঝতে পারবো সেখানে কি ক এবং ট আছে, তার মানে সেটা স্বচ্ছ। কারণ আমি কি এখানে দেখতে পাচ্ছি যে সেখানে কি কি বর্ণ রয়েছে। আর অস্বচ্ছতা কি, এটার বিপরীত, যে যে সকল যুক্ত বর্ণকে যুক্ত অবস্থায় বোঝা যায় না বা চেনা যায় না, সেখানে কোন যে সেখানে কোন কোন বর্ণ রয়েছে সে সকল যুক্ত বর্ণকে অস্বচ্ছ যুক্ত বর্ণ বলে। ধরো আমি লিখলাম যে ক্ষীয়। আচ্ছা, আমরা এখানে দেখে কিন্তু বুঝতে পারছি না যে এখানে কোন কোন বর্ণ রয়েছে। এটা কিন্তু অস্বচ্ছ। হ্যাঁ, এটা যদি আমরা ভাঙি তাহলে আমরা ক এবং স পাবো, মূর্ধন্য ষ যেটা বলি, ক এবং মূর্ধন্য ষ পাবো, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে এখানে কোন বর্ণটা রয়েছে। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি না তার মানে এটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। আশা করি তোমরা এই যুক্ত বর্ণ টপিকটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমাদের ধ্বনি ও বর্ণের আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে যে সংখ্যা বর্ণ। এর মাধ্যমে আমরা ধ্বনি ও বর্ণ ক্লাসের ইতি ঘটাবো। আচ্ছা, তো সংখ্যা বর্ণটা আসলে কি? বাংলা ভাষায় 10টি সংখ্যা বর্ণ রয়েছে, এটা আমরা জানি। এগুলো কি কি আসলে এগুলো আমরা পড়েছি, কিন্তু আসলে সংখ্যা বর্ণ জিনিসটা কি এটা হয়তো আমরা অনেকে জানি না। তো এগুলো কি কি আমি উদাহরণ দিচ্ছি যে যথা এগুলো হচ্ছে যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং হচ্ছে 9। 10 কিন্তু সংখ্যা বর্ণ নয়। ওকে, এই 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে সংখ্যা বর্ণ। ওকে, তো আহ, আচ্ছা, তো এই ছিল আজকে ধ্বনি ও বর্ণ ক্লাসটা। আমি চেষ্টা করেছি ধ্বনি ও বর্ণ ক্লাসটিকে সম্পূর্ণ সহজভাবে উপস্থাপন করার। আশা করি তোমরা ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারবে। তো যদি ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও, যেহেতু এসএসসি পরীক্ষার আর বেশি সময় নেই, পড়াশোনা চালাতে হবে। রমজান মাস আল্লাহ বিল্লাহ করতে হবে। তাহলে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।